আমরা কোনো একটা উদ্যোগ গ্রহণ করার আগে আমরা হোয়াইটা খুঁজে পাই না। WHY, হোয়াইটা কি জানেন? আপনার প্রোডাক্ট মানুষ কেন কিনবে? এই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজে না পান তাহলে আপনার পক্ষে বিজনেসের টিকে থাকা খুব কঠিন। অন্যেরটা না কিনে আপনারটা কেন কিনবে? আপনার প্রোডাক্ট কেন কিনবে এই প্রশ্নটার উত্তর আপনি আগে খুঁজে বের করেন মার্কেটে আসার আগে। সো এই উত্তরটা আপনি যদি পান এবং এই উত্তরটা যদি হয় ইয়েস, সেখানে আপনার একটা USP থাকা দরকার, যেটাকে আমরা বলি ইউনিক সেলিং প্রপোজিশন, কেউ বলেন ইউনিক সেলিং পয়েন্ট। সেটা একটা ইউনিক সেলিং পয়েন্ট আপনার থাকতে হবে বা প্রপোজিশন থাকতে হবে, যেটা আপনি অন্যদের চাইতে নিজেকে আলাদা করতে হবে। অন্যের চাইতে নিজেকে আলাদা করার মানে এই নয় যে আপনি সবচাইতে ইউনিক, বাংলাদেশে আর কোথাও না এরকম একটা কিছু। নো, গতানুগতিক যেটা আছে সেখানেও আপনি চাইলে আপনার নিজস্বতা দিয়ে ইউনিকনেস ঢালতে পারেন। সেটা সার্ভিস দিয়ে হতে পারে, কাস্টমার সার্ভিস দিয়ে হতে পারে, স্বাদে হতে পারে, মানে হতে পারে, সব দিক থেকে সেটা হতে পারে। কোনো একটা ইউনিকনেস ডেলিভারিতে হতে পারে। সো এই জিনিসটা মাথায় রেখে আমি আবারও বলবো, আপনারা যারা ভাবছেন যে আমি তো শুরু করে দিয়েছি কিন্তু আমি তো ধরে রাখতে পারতেছি না, এটার প্রধান কারণ আপনি হোয়াইটা ঠিক করেন নাই। সো আবার একটু রিভিউ করেন যারা অলরেডি শুরু করে দিয়েছেন বা শুরু করবেন। শুরু করার আগে হোয়াইটা ঠিক করেন যে আমার প্রোডাক্ট কেন কিনবে। এই প্রশ্নবোধকটার উত্তরটা বের না করে আপনি যদি নামেন, আপনার জন্য টিকে থাকা খুব কঠিন হবে। সো আমরা আসলে গত 8 বছর ধরে সারা বাংলাদেশের 64 জেলার তরুণ তরুণীদের নিয়ে যে কাজ, বাংলাদেশে একটা ইউনিক কাজ। দেখেন আমাদের এখানে USP কি, আমরা প্রতিদিন শেখাচ্ছি এবং বিনামূল্যে। এটা হচ্ছে আমাদের USP। এটা বাংলাদেশে আর কেউ করছে না, প্রতিদিন এবং বিনামূল্যে। সো এই প্রত্যেকটা কাজের একটা USP থাকা দরকার। সো এই কাজটা করতে গিয়ে আমরা যে 8 বছর ধরে এই যে ইউনিক কাজটা করছি, এটার আসলে ইম্প্যাক্টটা কী? সবাই প্রত্যেকটা কাজের কিন্তু ইম্প্যাক্ট দেখতে চায়। সেই ইম্প্যাক্ট হচ্ছে এই গল্পগুলো, যে গল্পগুলো প্রত্যেক সপ্তাহে আমি আপনাদেরকে আমাদের এই ইউটিভি লাইভের মাধ্যমে সারা বাংলাদেশকে, সারা পৃথিবীকে শোনাই। সেরকম দুজনের গল্প আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন স্টুডিওতে আমাদের প্রতুল পাঠক, খুলনার ছেলে, অনেক আগে থেকে ফাউন্ডেশনের সঙ্গে জড়িত, 3য় ব্যাচ থেকে, এবং তারও জার্নিটা খুবই ইন্টারেস্টিং। বিভিন্ন কাজ করেছেন, চাকরি করেছেন, নানান রকমের যখন যেখানে সুযোগ পেয়েছেন চেষ্টা করেছেন। কিন্তু এইখানে এসে, এই ফাউন্ডেশনে এসে, এটা তার বক্তব্য, আমরা শুনবো তার কাছ থেকে। এসে উনি কোনো এক সময় অনেক কিছু করতে করতে গিয়ে কোনো এক সময় একটা ঘুরে দাঁড়ানোর জায়গা তৈরি করতে পেরেছেন এই ফাউন্ডেশনের নেটওয়ার্কিংয়ের মধ্য দিয়ে, এই ফাউন্ডেশনে আরও যারা আছে তাদের সহযোগিতায়, এবং আলহামদুলিল্লাহ এখন মাসে প্রায় 15 লক্ষ টাকা সেল করছেন। সো দুজনের গল্পে আমরা শুনবো কীভাবে এই ঘুরে দাঁড়ালেন ওনারা, কী কী স্ট্রাগল ছিল, কী কী হেরে যাওয়া ছিল, কী কী পড়ে যাওয়া ছিল, কী কী দুর্বিষহ জীবন ছিল। সেই গল্পগুলোই আমরা আজকে তাদের মুখ থেকে শুনবো। এবং এই গল্পটা শোনানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে একটা ভাবনা তৈরি করা। চলুন ভাবনা শুরু করি। প্রতুল, আপনার গল্পটা একটু শুনতে চাই এরকম করে, যে খুলনা থেকে জার্নি ফ্রম খুলনা টু ঢাকা, এবং খুলনায় আপনি, আমি শুনেছি, অনেক কাজ করেছেন, চাকরি করেছেন, বিভিন্ন রকমের একটা কোচিং সেন্টারও ছিলেন আপনি কিছুদিন। তারপরে আপনি এক পর্যায়ে ঢাকায় আসলেন এবং অনেক রকমের ট্রাই করেছেন আপনি। সেগুলা আমি সবসময় বলি, যেমন আমার জীবনেও আমি যখন ব্যবসা করতে যাই, প্রথম 3টা বিজনেস আমার ফেল করেছে, 4র্থটা আমার যে সাকসেসফুল হয়েছে, যেটার বয়স এখন 22 বছর। এরপরে আরও কিছু কিছু ইনিশিয়েটিভ নিয়েছি। তো এই যে জার্নিটা একটু বলবেন, এবং সেইখানে আমি আসলে যেটা জানতে চাই সেটা হচ্ছে এই ফাউন্ডেশন আপনাকে কিভাবে সাপোর্ট করেছে এই অগ্রগতির পথে, আর আপনি যখন যেটা করতে গেছেন ফেল করেছেন, আপনি হতাশ হন নাই, আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্নটা কীভাবে দেখেছেন? থ্যাংক ইউ স্যার, আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ যারা আমার এই জার্নির সাথে সবসময় সাথে ছিলেন। নর্মাল স্যার, আমার যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন এই যে কাজগুলা, খুলনা শহরে আসলে কাজের অপরচুনিটি খুব বেশি ছিল না।
2007 সালে এসএসসির পরে যখন আমি এইচএসসির জন্য প্রিপারেশন নিই, তখন থেকেই খুলনাতে থাকা। আর থাকার সুবাদে আমি যখন যে ধরনের সুযোগ হতো বন্ধুদের সঙ্গে বিভিন্ন কাজের, কখনো কখনো ক্লাবগুলোতে আমি ক্যাটারিংয়ের কাজ করতেও গেছি। ডেস্টিনেশন ছিল না যে অ্যাকচুয়ালি কী করবো, বন্ধুরা গেছে আমিও গেছি। এরকম করতে করতে আবার যখন ইন্টারমিডিয়েট শেষ হলো, অনার্সে অ্যাডমিশন নিলাম, তখন উদ্ভাস কোচিং সেন্টার খুলনাতে প্রথম যায়। তখন আমার এক বন্ধু, যেহেতু খুলনার পরিচালক ছিল উনি, ওর ওই লিফলেটগুলো বিলির কন্ট্যাক্ট নিত, মানে উদ্ভাস প্রচুর পরিমাণ লিফলেট বিলি করতো পরীক্ষার শেষ হলে গেটে। তো আমিও ওই কাজে যাই 50 টাকার বিনিময়ে, এবং রিক্সা ভাড়া 30 টাকা। এই কাজগুলো 2 বছর করলাম, মানে শুধু পরীক্ষার 10-11টা দিন। তৃতীয় বছরে কি আমার ওই বন্ধু আর এই কাজটা করে না কোনো কারণে। তো যেহেতু মালিক পক্ষের সাথে কাজ করতে করতে পরিচয় হয়ে গেল, তখন আমাকে বললো যে তুমি এই কাজগুলো তুলে দাও। এই পড়াশুনোর সময়, মানে এসএসসি সময় আমার বন্ধুবান্ধবের সংখ্যা অনেক বেশি ছিল। তো তখন আমি ওই প্রায় 40-50টা কলেজের লিফলেটগুলো বিলি করে দিতাম, বিনিময়ে ওদের যে টাকাগুলো আসতো এবং আমি যে কিছু টাকা বেশি পেতাম এই কাজটা করার জন্য। উদ্ভাস অনেক গিফট দিত। ওদের একটা গেঞ্জিতে এরকম লেখা ছিল, বড় হওয়ার প্রচণ্ড ইচ্ছাই মানুষকে বড় করে তোলে। এটা আসলে আমার ভিতরে খুব গেঁথে গেল। কিন্তু বড় কিভাবে হতে হবে এটার অ্যাকচুয়ালি কোনো প্ল্যানিং করতাম না, কোনো ধরনের স্টাডি করতাম না এটা নিয়ে। শুধু আমার বড় হতে হবে এটা। আমি কিন্তু খুব বেশি আমার ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা। বড় আমাকে হতে হবে, এই যে স্লোগানটা, আমি সারাক্ষণ এটা আমার মাথার ভেতর ঘুরে বেড়াতো। মাস্টার্স শেষ হতেই আমি 15 সালে মাস্টার্স শেষ করি, 16 নভেম্বরে আমি একটা চাকরিতে জয়েন করি। এটা আমার এক বন্ধু আমাকে ডেকে চাকরি দেয়, যে একটা অস্ট্রেলিয়ান কোম্পানি, আমাকে বলে যে ঠিক আছে চাকরি করবি কিনা। তো প্রথমত আমি একমাত্র অপশন ছিলাম। পরে যখন জয়েনিংয়ের সময় আসলো 2টা অপশন তৈরি হয়ে গেল, মানে আরও 2জন, সে খুলনা ইউনিভার্সিটির, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি। তো ইন্টারভিউ ফেস করলাম, একজনকে নিবে। আমি একটু চিন্তা করলাম নিবে কি নিবে না। পরবর্তীতে কিছুদিন পরে রেজাল্ট বললো যে 2জনকেই নিবে। ঠিক আছে, আর আমি 6,000 টাকা বেতনের চাকরি দিয়ে ক্যারিয়ার শুরু করি। 2 মাস পরে আমার বেতন 9,000 হয়, আর 3 মাস পরে আমার বেতন 12,000 টাকা হয়, এবং 1 বছরের ভিতর আমি ব্রাঞ্চের দায়িত্ব নিয়ে নেই। আর এটার পেছনে আমি প্রচুর কাজ করতাম। মানে আমাকে অনেককে কাজে বললে অনেকের মানে মন খারাপ হয়ে যেত। আমার 7টা থেকে 3টা ছিল অফিস টাইম, শনি এবং রবি ছিল 2 দিন ছুটি। তো বস যখন অতিরিক্ত কাজ করতে বলতো, অনেকেরই ভালো লাগতেছে না, আজকে একটু পরিবারের কাজ আছে, আমি সব বাদ দিয়ে কাজ করতাম। এবং যেটা বলতে আমি পারতাম না, ইউটিউব দেখে বিভিন্ন মানে এক্সেলের কাজ, স্মার্ট শিট বলে একটা জিনিস ছিল, সেটা আমি ইউটিউব দেখে দেখে, এটা অস্ট্রেলিয়ার লোকজন বেশি ইউজ করে, বা বাইরের লোকজন হয়তো করে, অন্য কোনো দেশ করে কিনা জানি না। তো ওইটা দেখে আমি অনেক অ্যাডভান্স লেভেলের ফর্মুলা টুলা এগুলো অ্যাড করা শিখে গেলাম। তো তারপরে আমার এক যে বন্ধু ছিল, উনি অন্য ব্যবসায় শিফট হয়ে গেল, আমাকে পুরো ব্রাঞ্চের দায়িত্ব দিয়ে দেয়। এটা 2018 সালের শুরুর দিকের ঘটনা। 2000 এবং তখন টুকটাক কিছু ভিডিও দেখতাম কি করা যায়। সোলোমন সেখানে ভিডিও দেখতাম, উনি বেশ সুন্দর সুন্দর ভিডিও করতো, কর্পোরেট ভিডিও করতো এগুলো। তো ওনার একটা পোস্টে আপনাদের কোনো একটা প্রোগ্রামের একটা ব্যানার ছিল যে কিছু গেস্ট, তো আমি সবাইকে ফলো দিই, 5-6 জনকে ট্যাগ করা ছিল, আমি সবাইকে ফলো দিই। ফলো দিলে আপনার আইডি থেকে কিছু লেখা আসতো, লেখাগুলো আমার ভালো লাগতো। এটা আমার তো মনে হয় আমি ওই যে বড় হওয়ার প্রচণ্ড ইচ্ছা মানুষকে বড় করে তোলে, আমাকে মনে হয় এইদিকে টানতেছে। তখন এটা 2য় ব্যাচের মাঝামাঝি সময়ে আমি খুবই এটা নিয়ে ক্রেজি থাকতাম যে এই গ্রুপে ঢোকা যায় কীভাবে, কিন্তু গ্রুপটা ছিল ক্লোজ, এটাতে জয়েন করা যেত না। প্রত্যেক দিন চেষ্টা করতাম, আমি ক্যান্সেল দিয়ে আবার দিতাম, মনে হয় আজকে দিলে আজকে অ্যাড হতে পারবো। এরপরে শেষের দিকে ডিক্লেয়ার আসলে এরকম যে এই ব্যাচটা শেষ হলে 3য় ব্যাচ শুরু হবে এবং সবাইকে অমুক দিন জয়েন করানো হবে। এবং শেষের দিকে আসলে দেখতাম যে কিছু কিছু টাস্ক আপনি দিতেন স্যার, যে আপনারা গাছ লাগান, আপনারা কিছু অসহায় লোককে খাওয়ান, কিছু রক্ত দেন।
এই কাজগুলো করতো, এবং যারা করতো আমি প্রত্যেককেই চিনি, নাম বললে আমি 100 জনের নাম বলতে পারবো, দ্বিতীয় ব্যাচের যারা। তো এইগুলো আমার মনে হতো কি, এটা আমার তো মনে হয় আমি একটা গেটওয়ে পেয়ে গেছি, যে আমার প্রচণ্ড ইচ্ছা যেটা, আমি তো বড় হতে চাই, এই গেটওয়ে মনে হয় আমার এটা। এবং যখন থেকে জয়েন হওয়ার পরে এই যে পোস্ট, এবং আমি প্রচুর কমিউনিকেশন শুরু করলাম। আমি জয়েন করার মনে হয় 1 মাসের মধ্যে আমার 64 জেলায় আমি সবার সাথে যোগাযোগ করে ফেললাম, অনেকের সাথে যোগাযোগ, মানে প্রত্যেকটা জেলায় আমি এখন আমার ওই সময়ের একজন করে লোকের কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে আছে। 2018 সালের শেষের দিকে যখন আমি জয়েন হলাম, তখন এই সেশনগুলো শেষ হয়, বিভিন্ন টাস্ক আপনি দিলেন, সেই টাস্কগুলো আমিও করতাম। এবং আমার অফিস শেষ হলে আমি চলে যেতাম না, আমি 7টা পর্যন্ত কাজ করতাম, 3টা শেষ হলে আমি 7টা পর্যন্ত কাজ করতাম। আমি যখন যেতাম ইজিবেকে বসে বসে আপনার সেশন পড়তাম, না ভিডিও দেখতাম, এটা অন্যরকম পাগলামি কাজ করতো ভেতরে। এবং আমি কোনো কিছুই মানতাম না যে আমি তো এটা আমার করতেই হবে, এটা আমাকে পড়তেই হবে, এইটা আমাকে দেখতেই হবে। আমার কোনো আশপাশের কে কী চিন্তা করবে এই জ্ঞান আমার তখন ছিল না, থাকতো না। 2018 সালের সেশন শেষ হলে আপনি বলতেন যে এখনই সেশন শেষ না করে ভালো করে এই প্রত্যেকটা সেশন শেষ হলে ব্যবসা সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যাবে, তারপর আপনি শুরু করতে পারবেন। তো আমি 90 দিন এভাবে পড়ে থাকলাম। এই 90 দিনের মাঝখানে বিভিন্ন জিনিস সম্পর্কে কোয়ারি করতাম যে আমি অ্যাকচুয়ালি কী করতে পারি। ইনকিউবেশন মেশিন, মানে ডিম থেকে মুরগির বাচ্চা ফোটানো, নন-ওভেন টিস্যু ব্যাগের মেশিন, কলম বানানো, মোমবাতি বানানো। অনেকের সাথে যোগাযোগ করতাম, অনেকে এটা বললো যে আমি তো কলম বানাবো, আমি মোমবাতি করবো। তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তাহলে নন-ওভেন টিস্যু ব্যাগ মেশিন বানানোটা একটু দেখি কী অবস্থা কী। তো 90 দিনের সেশন শেষ করে আমি এটা নিয়ে স্টাডি শুরু করলাম। আমি আমার গ্রামে গিয়ে 4-5টা বাজার, আমার গ্রামের আশেপাশে 4-5টা বাজারে আমি 3টা শুক্রবার অফিস শেষ করে, আমার যেহেতু 2 দিন ছুটি ছিল, শুক্রবার অফিস শেষ করে আমি 3টার দিকে যেতাম, বাড়ি যেতে যেতে 5টা বেজে যেত। তারপর একটা মোটরসাইকেল নিয়ে আমি একটা বাজার ঘুরে বেড়াতাম, এবং ওই বাজারে কতগুলো কাপড়ের দোকান আছে, কতগুলো কসমেটিক্সের দোকান আছে, কতগুলো ওষুধের দোকান আছে, গিয়ে জিজ্ঞেস করতাম যে আপনার এই ব্যাগ লাগে কিনা, কোন সাইজের ব্যাগ লাগে, প্রিন্টের ব্যাগ নেন কিনা, সব নোট করতাম। বাসায় এসে এটা সামারাইজ করতাম যে আমার এত সাইজের ব্যাগেই, এত সাইজের ব্যাগেই। পরে হিসাব করে দেখলাম যে ভালোই তো, প্রায় 30-40 হাজার ব্যাগের ডিমান্ড আছে। তারপরে মেশিনের সোর্সিং শুরু করলাম, ইউটিউব দেখলাম, নবপুরে মেশিন দেখলাম কোথায় পাওয়া যায়, সেমি অটো মেশিন। ওইটা আমি কন্ট্যাক্ট করলাম যে ঠিক আছে তাহলে এই মেশিনে নিব। প্রায় 1.5-2 লাখ টাকার মতো খরচ হবে। আমাকে আমার কোম্পানির ওই প্রতিষ্ঠানের মালিক খুব পছন্দ করতো। আমি বললাম যে আমি ব্যবসা করবো, আমার 1.5 লক্ষ টাকা লাগবে লোন। বললো ঠিক আছে, নিলাম 1.5 লক্ষ টাকা। আমার বাবার থেকে 20,000 টাকা নিলাম। বাড়িতে বললে আমার বাড়িতে অ্যাকচুয়ালি এটা নিয়ে খুব মানে অ্যাগ্রি করতো না। আমার বাড়ি থেকে আমার বাবা মা চাইতো আমি একটা সরকারি চাকরি করি, যে কোনো পোস্টের হোক না কেন। একটা সরকারি চাকরি করলে হয়তো গ্রামের দিকে অনেক সম্মান, ছেলে সরকারি চাকরি। তো আমি অ্যাকচুয়ালি কখনো আমাকে অ্যাপ্লাই করাতে পারি না, আমি কোনো সরকারি চাকরিতে অ্যাপ্লাই করি নাই কোনো দিন। আমার বয়স চলে গেছে, যখন বয়স আমাকে বিভিন্ন আত্মীয় স্বজনদের বলাইছে ওকে একটু অ্যাপ্লাই করতে বলো, অ্যাপ্লাই করুক, চাকরি করুক না করুক, আমি অ্যাপ্লাই করি নাই কোনো দিন। এরপরে আমি ওই মেশিন সংগ্রহ করলাম, আমি দেখলাম কী পরিমাণ ডিমান্ড আছে। আমি লোন করলাম, আমার একটা ডিপিএস শুরু করছে মাত্র 12-14 হাজার টাকা হয়েছে, আমি ভেঙে দেই। এই নিয়ে ঢাকা এসে মেশিন কিনে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে অন্যান্য কাজ শেষ করলাম, গ্রামে মেশিন পাঠিয়ে দিলাম। হয়তো স্যার নোটিস করছেন যে আমি বাজার সার্ভে করছি, আমি মেশিনের সোর্সিং করছি। আমার ভুল ছিল, আমি প্রোডাকশান কে করবে, আমার তো 3-4 জন লোক দরকার হবে 4টা মেশিনে, এটা আমি স্টাডি করি নাই। চিন্তা করছি গ্রামে তো, আমার তো গ্রামে চায়ের দোকানে আমি দেখি যে এক দোকানে 20-30 জন লোক সারাদিন বসে চা খাচ্ছে। আমাদের সিজনাল একটা কাজ করে গ্রামের লোক, মহিলারা আছে, হয়তো পেয়ে যাব। কিন্তু আনফর্চুনেটলি আমি 3-4 মাস মেশিন ঘরে রাখা, লোক খুঁজে কোনো লোক পাই নাই। শুরুর দিকটা আমি যখন লোক পেলাম না, তখন আমার হাতে, আমি তখন মোটামুটি ভালো বেতন পাই, তখন আমার ওই লোন শোধ করেও আমি কিছু টাকা দিয়ে কিছু ব্যাগ কিনে কয়েকটা বাজারে ডেলিভারি দিতাম। ভাবতাম মনে হয় তো নেক্সট মান্থে যদি পেয়ে যায় কাজ করার লোক, প্রতিনিয়ত কথা বলতাম, পাইলাম না। পরে আবার লোন শোধ হতে হতো, তো পরে আর আমি ওইটাতে আর ইনভেস্ট করার সাহস পেলাম না যে আমি
ইনভেস্ট করে কিনে বিক্রি করবো, আমি তো একটা মেশিনে এমনি ধরা খেয়ে গেছি। 4-5 রোল কাপড় নিয়েছিলাম, আমি 1 রোল কাপড় কাটার সুযোগ পাইছিলাম নিজে নিজে, আমি আর আমার বাবা। তো নিজে নিজে কেটে পরের রোলগুলো আমি কিছু করতে পারি নাই। এরপরে আমি প্রায় 2-3 মাস, মানে মোট 6 মাস পরে আমি খুঁজি মেশিন কী করবো, বিক্রি করা যায় কিনা, বিভিন্ন গ্রুপে পোস্ট দিই। আমাদের এই গ্রুপের অনেকের সাথে কথা হয়, নিতে চায় না। তো আমি কাউকে ফোর্স করি নাই, কারণ আমি তো ফেল করছি। আমি সবাইকে বলতাম যে দেখেন আমার আমি এই জন্য করতে পারি, আপনি নিজে প্রোডাকশন করেন যদি, তাহলে তো আপনি লাভবান হবেন, নিজে প্রোডাকশন না করলে লাভবান হতে পারবেন না। তো পোস্ট দেই, অনেক দাম কম বলে, আমার প্রায় 1,60,000 টাকার মেশিন দাম বলতে চায় না, 80,000 টাকা 70,000 টাকা এরকম বলে। তো আমাদের খুলনা লিটন ভাই এটা বলে যে নিবে। আমি বললাম যে ভাই এটা আপনি যদি নিতে চান, অবস্থা সেই, আপনি যদি নিজে কাজ করেন বুঝে শুনে নেন, তো ঠিক আছে নিব। পাঠিয়ে দিলাম, অল্প আমাকে কিছু টাকা অ্যাডভান্স দিল, বাকি টাকা পরে দিয়ে দিছিল। তো এভাবেই আমার যে প্রথম স্টেপ ছিল 2 লাখ টাকা লোন করা এবং আমার বাবার থেকে 20,000 টাকা নেওয়া, তাদের যে বিশ্বাস ছিল সেটা ভাঙা, আমার ডিপিএসটা ভাঙা, এই সব কিছু মিলায় আমি মোটামুটি ওই সময়ের জন্য শান্ত হয়ে যাই। কিন্তু আমি গ্রুপে প্রতিদিন অ্যাক্টিভ ছিলাম, কিছু ভলেন্টিয়ার নেওয়া হবে। আমি মানে এই পোস্ট থেকে একবার আপনার একটা পোস্ট আসলো যে আপনারা জেলায় জেলায় টিম করেন, তখন আমরা আপনাদের লাইভ পোস্টে কে কোন জেলা থেকে বলছেন এটা বলতেন, যে কে কোন জেলা থেকে বলছেন কমেন্টসে জানাবেন। তখন আমি কমেন্টস খুঁজতাম যে খুলনায় আর কি আছেন। তখন আমি একজনকে মেসেজ করি, লোকমান নামে, লোকমান ভাই। উনি খুলনার প্রথম, যদি উনি প্রথম হয় আমি দ্বিতীয়, যদি আমি প্রথমে উনি দ্বিতীয়, এরকম আমরা মেম্বার। এরপরে আমার অফিসে একদিন আরও কয়েকজনকে খুঁজে ডাকি, 6-7 জন মিলে প্রথম খুলনার একটা মিটিং করি। তো মোটামুটি হতাশই যে 2 লাখ টাকা লস করলাম, কিন্তু চিন্তা হতো না এরকম যে আমি যা বেতন পেতাম লোনের টাকা কেটে নিলে আমার খুব বেশি অসুবিধা হতো না, থেকে বাড়িতে টাকা পয়সা দিয়ে আমার অত বেশি অসুবিধা হতো না। কিন্তু কিছু একটা করতে হবে, এটা আমাকে মানে সবসময় তাড়া করতো। কিছুদিন পরে আবার ইনভেস্ট করার মতো আর সাহস ছিল না। কিছুদিন পরে আমার এক বন্ধুর সাথে আলোচনা করি যে বন্ধু ফুডের ব্যবসা করব, খাবার। আমি ব্যাংক খুললে তো ব্যাংকে অনেক ব্যাংক, বিমা, অন্যান্য কর্পোরেট অফিস, এদেরকে আমি ফুড সাপ্লাই দিব। আমি নিজেও বাইরে খেতাম, খাবারের দামটা ছিল বেশি। তো বক্স করে খাবারের শুরু করলাম, লিফলেট করে। আমার যে অফিসের পিয়নটা ছিল ওকে কিছু অতিরিক্ত টাকা দিয়ে বললাম তুমি লাঞ্চ ব্রেকে আমার লাঞ্চগুলো দিয়ে তুমি এই কাজটা করে নাও। প্রত্যেক ব্যাংকে দাঁড়ানোর কাছে বা ভেতরে ডেস্কে, খুলনাতে ডেস্কে গিয়ে লিফলেটটা দিয়ে আসবা। যে 2টা প্যাকেজ ছিল, একটা একটু ব্রয়লার মুরগি দিয়ে করা, একটা দেশি মুরগি দিয়ে করা। 2টা প্যাকেজ করে মোটামুটি আমি একটা ডেট দিলাম, যে অমুক ডেট থেকে শুরু। আমি প্রথম দিনে প্রায় 18-20টা কল পাইলাম। কিন্তু আনফর্চুনেটলি প্রথম দিনে যে খাবারটা গেল, বক্স করে দিলাম তো, আলাদা আলাদা ডিপ করা বক্স, ঝোলগুলো দিয়ে দিলাম। প্রথম দিনের পরে রিভিউ আমার কাস্টমার হলো না। কিন্তু আমি অর্ডার নাই কেন এটা জানার জন্য যখন ফোন করলাম, বললো যে আপনি যেভাবে খাবার দেন ও ঢেলে খাওয়া যায় না। বললাম যে ঠিক আছে স্যার, অসুবিধা নেই, আমি প্রত্যেকটা খাবার আলাদা আলাদা পলি করে দিব। চলো ঠিক আছে তাহলে দেন। আবার দিলাম, আবার আমার 18 থেকে 20টা, 30টা, 40টা এবার বাড়তে থাকলো। কিন্তু যে মহিলা রান্না করতো, ওই মহিলাটার অবহেলা, অনীহার কারণে আমার কোয়ালিটিতে আমি টিকে থাকতে পারলাম না। এবং মোটামুটি আমার প্রায় ডেইলি 40-50 টাকা খাবার যেত। যা আমার তো অসুবিধা কি, আমার যা যাচ্ছে 20,000 টাকা ইনভেস্টে। আমি ওই বন্ধু ওকে বললাম যে বন্ধু এই হচ্ছে, ঠিক আছে ডেইলি 20টা খাবার হইলে খারাপ কোথায়, 50টাও হয়ে গেল। কিন্তু এই কোয়ালিটিতে যখন চলে গেলাম, এবং উনি আমার খাবার প্রচুর হয়তো সাইড করতো, কাঁচামাল তো পেঁয়াজ, আলু, মাছ, এগুলো হয়তো উনি নিত, যেটা আমার হিসাবে মিলতো না। তো এটাও কিছুদিন পরে বন্ধ করে দিলাম বলতে, তখন মেহেদি ভাইয়ের একটা ক্যাটারিং ছিল ঢাকাতে, 2য় ব্যাচের, রংপুর বিভাগের। আমি ওনাকে ফোন করলাম যে ভাই আমি তো খুলনাতে ক্যাটারিং করতে চাই, আমাকে একটু বুদ্ধি দেন যে অ্যাকচুয়ালি 1 কেজি মাংস রান্না করলে আমি প্রাইসিং কীভাবে করবো, সেলিং প্রাইসটা। উনি বললো যে তুমি তো খুলনায় এতভাবে করতে পারবা না, খুলনার মানুষ এভাবে খাবে না, খুলনায় তো অত জ্যাম নাই, মানুষ বের হয়ে বাসায় চলে যায় আর নিজেরা রান্না করে খায়। তুমি তো ইভেন্টের সাথে কন্ট্যাক্ট করো, যদি ইভেন্টাররা তোমার কাছ থেকে খাবার নেয়, তুমি তাহলে ইভেন্টে খাবার দিতে পারবা। তো যেহেতু এই ফাউন্ডেশনের প্রতিনিয়ত অ্যাক্টিভিটি করতাম, এই আইডিয়া মাথায় আসার জন্য বেশি দিন অপেক্ষা করতে হতো না।
তখন আমি বললাম যে তাহলে ইভেন্টই করব। আমি ওই লোকমান ভাইকে ফোন দিলাম, ভাই ইভেন্ট ব্যবসা করবেন? উনি তখন বাংলা লায়নে চাকরি করে। ওনার বাংলা লায়নের মার্কেট তখন তো গেছে আর কি, অত বেশি মানে ডিমান্ড নাই। উনিও চাকরি ছাড়বে ভাব। বললো যে ঠিক আছে, করা যায়। ওনার সঙ্গে বসলাম, কথা বললাম। ওনার আবার আগে পার্টনারশিপ ছিল শিপু ভাই নামে একজনের সাথে। বললো যে তাহলে শিপুরে কি রাখা যায়? চলেন বসলাম, কথা বললাম, ভালো লাগলো। এগ্রিমেন্ট করলাম, লাইসেন্স করলাম, অ্যাকাউন্ট করলাম, মানে প্রপার বিজনেস। আপনার যে বিজনেস করতে হবে কীভাবে, যে ইনস্ট্রাকশনটা ছিল, আর একদম লাইন বাই লাইন ফলো করে শুরু করলাম ইভেন্ট। আমার একদম শুরু করেই মোটামুটি একটা গোডাউন, কিছু লজিস্টিক। ওখানে আমি যে ইনভেস্টটা করলাম সেটা আমার ওই যে লিটন ভাইয়ের কাছে যে মেশিনটা বেচছিলাম, ওই টাকা কিছু দিল, ওইটা আমি এখানে ইনভেস্ট করলাম। আমার জন্য ওই এককালীন কিছু ইনভেস্ট হয়ে গেল। এবার মোটামুটি ভালো ইভেন্ট শুরু করলাম আর কি। খুলনার ইভেন্টগুলো তো মোটামুটি ওই নমিনেশন নিয়ে কাজ করতে হয়, কিন্তু আমাদের কোনো নমিনেশন ছিল না, নতুন ছিলাম। যেগুলোতে নমিনেশন লাগতো না সেগুলোতে আমরা মোটামুটি আমাদেরকে কাজ দিত, এবং আমাদের কাজের কোয়ালিটি খুবই ভালো ছিল। আমার এক বন্ধুর বিয়ে করতে গেলাম একটা ভেন্যুতে, ও আমাদেরকে সাজেস্ট করলো। এরপরে আমাদের ওই ভেন্যুটা মোটামুটি আমাদের পছন্দ করে নেয় আমাদের কাজ দেখে, এবং কোয়ালিটি কমিটমেন্ট দেখে, যে আমরা যদি বলছি এটা সকালে খুলে নিয়ে যাবো, খুলে নিয়ে গেছে, অনেক নিতে চায় না। এটা আমাদের পরের ইভেন্টের জন্য ভেন্যুর হ্যাম্পার হয়। তো আমাদের এই কমিটমেন্টগুলো ভালো লাগাতে আমাদের কাজ দেওয়া শুরু করলো। এরপরে আসলো কোভিড আসলে আমাদের যেহেতু ইভেন্ট ছিল পাবলিক গ্যাদারিংয়ে, কোভিড আসার পরে আমাদের বিজনেসটা ডাউন হয়ে গেল, লকডাউনে চলে গেল। এই লকডাউনে আবার আমার অফিসের মালিকের সঙ্গে আমার একটু ঝামেলা হয়, আমিও চাকরি ছেড়ে দিই। চাকরি ছেড়ে দিয়ে অল্প কিছুদিন বসেছিলাম, 4-5 মাস বসে থাকার পরে আমার একটা আবার চাকরির অফার আসে ঢাকাতে। আমার এক পরিচিত বড় ভাই, ওনার দীর্ঘদিনের বন্ধ ব্যবসা আমাকে দেখতে হবে। 2020 সালে ঢাকায় আসি, মানে প্রায় 1-1.5 বছর চাকরি করি। কিন্তু আমার মানে ততদিনে তো আমি মোটামুটি এই ফাউন্ডেশনে আমার চেনা জানা অনেক ভালো হয়ে গেছে, এবং 2018 থেকে 20 আমার এই ফাউন্ডেশনের জার্নিতে যত মানুষের সাথে পরিচয় হয়েছে, প্রত্যেকের সহযোগিতায় মোটামুটি আমি আরও সাহস পেয়ে গেছি। এবং আপনার অনেক স্লোগান আমাকে মানে টানে আর কি, যেটা মানুষের জন্য কাজ করলে জীবিকার জন্য কাজের অভাব হয় না। আমি প্রচুর ভলেন্টিয়ারিং করতাম। ভলেন্টিয়ারিং করতে আপনি স্যার যেমন আপনি আপনার ফ্যামিলিতে যেমন আপনার গল্প বলেন, আমি আমার কোনো ফ্যামিলি রিলেটিভস অসুস্থ হলে আমি হসপিটালও রাত কাটাইছি, মানে অ্যাটেন্ডেন্স হিসাবে। বাইরে যাবে অসুস্থ রোগী, ভিসা নিতে হবে, আমি সারা রাত রাস্তায় একটা ইটের পরে বসে সিরিয়াল ধরে রাখছি আমার রিলেটিভের জন্য। আমার আত্মীয় স্বজন আমাকে প্রচণ্ড পছন্দ করে, এবং আমি কোনো উদ্যোগ নিতে চাই, আমার যদি ক্রাইসিস সময় আমাকে তারা হেল্প করতে চায়। এবং একটা সময় বুঝে গেল যে ও যখন চাকরি করবে না, তখন ওকে আর সাপোর্ট করা ছাড়া কোনো উপায় দেখে না। তখন আমাকে আমার রিলেটিভসরা যে ধরনের সাপোর্ট আমি চাই বা দরকার মনে করি, তারা আমাকে করার চেষ্টা করে। 2020 সালের শেষের দিকে, 21 শেষের দিকে আমি 1-1.5 বছর চাকরি করি। চাকরিটা আবার ছেড়ে দিই, আমার ভালো লাগে না। কারণ যে আমি চাকরিতে কোনো জানি মজা পাচ্ছি না, আমার একটা ফ্রিডম লাগবে। চাকরি ছেড়ে দিয়ে কী করবো, তখন আবার রেডিমেড গার্মেন্টস সেল করবো। লিটন ভাই, লোকমান ভাই, দুবাই রাসেল ভাই একটা প্ল্যান করে আমরা পরিকল্পনা করেছি এটা এইভাবে কাজ করব। তো ভাবে সবাই তো বাইরে, আমি একমাত্র ঢাকাতে। লিটন ভাই একদিন সপ্তাহে ছুটি পায়। তো আমি এই সময়টা হামিম ভাইয়ের অফিসে গিয়ে বেশ টাইম স্পেন্ড করতাম, যে দুপুরের পর হয়তো খাওয়া দাওয়া করে ওখানে চলে যেতাম। তখন আমি একা থাকি ঢাকাতে, আমার বিয়ে ঠিকঠাক হবে আর কি। মানে আমি অফিসিয়ালি আমি বিয়ে করছি বেকার অবস্থায়, বাট কেউ জানে না তখন। কিন্তু আমি যে চাকরিটা ছেড়ে দিলাম, ওই অ্যাকাউন্টিংটা দেখার জন্য আমাকে কিছু টাকা দিত, যে তুমি আমাদের অ্যাকাউন্টিংটা দেখে দাও, হিসাব নিকাশ যা আছে আমাকে এটা দেখে দিও। তো আমাকে কিছু টাকা দিত। এভাবে আমি হামিম ভাইয়ের অফিসে গিয়ে টাইম পার করতাম। হামিম ভাই আমাকে, আমি বলতাম ভাই এটা করবো, এটা করবো, এটা করবো। কারণ যখন কিছু না করি তো অনেক কিছু মাথায় বলতো, যে আপনি আমাকে, হামিম ভাই প্রপোজ করলো যে আপনি আমার অ্যাক্সেসরিজের মার্কেটিং করেন, আপনি সেল করবেন, আমি প্রোডাকশন দেখব। ওকে,
তা আমার তো এই ট্রেডের একদমই জানাশোনা নাই, আমি কিছুই জানি না, মানে আমি একটা অ্যাক্সেসরিজের নামও জানি না। তা আমি রাজি হয়ে গেছি। রাজি হয়ে আমি কিছু আইটেমের নাম লিখে নিলাম যে ভাই এটা কী বলেন, কী কী আইটেম আমাকে বলেন। বললো, আমি বাসায় এসে গুগল করতাম যে হ্যাংট্যাগ কারে বলে, কেয়ার লেভেল কারে বলে, ওভেন লেভেল কারে বলে, এগুলো আমি খুব ইন্টারনেট দেখতাম। দেখার পরে আমি এসে এদের সাথে আলোচনা করলাম যে ভাই এরকম একটা আমাকে তো প্রপোজ করছে, তো এটা নিয়েও আমরা কাজ করতে পারি। তো লিটন ভাই বললো, যেহেতু উনি গার্মেন্টসে চাকরি করতো, বললো যে ঠিক আছে, আমার একটা পরিচিত আছে, চলেন ওখানে গিয়ে দেখি। গেলাম, 2বার যাওয়ার পরে আমাদেরকে একটা অর্ডার দিল যার ভ্যালু ছিল 4700 টাকা এবং এটার কস্টিং ছিল 4200 টাকা। আমার এই অ্যাক্সেসরিজের কিছু না বুঝে, কিছু না জেনে 500 টাকা প্রফিট ছিল। এরপর আমি রিটার্ন ভাইয়ের সাথে কয়েক জায়গায় গেলাম, কিন্তু ভালো রেজাল্ট আসলো না। ততদিনে বুঝলাম যে আমার এটা নিয়ে অনেক স্টাডি করতে হবে, আমার নলেজ নাই। এরপরে ওনাদের সঙ্গেও পার্টনারশিপটা ক্লোজ হয়ে যায়, তখন আমি একা। ততদিনে আমার এই যে রাস্তাঘাটে অনেক গলি গলি ঘুরে অনেক ফ্যাক্টরিতে গেছি, দারোয়ানরা ঢুকতে দেয় না। আমি বাস থেকে নেমে চেহারা জীর্ণশীর্ণ হয়ে গেছে, রোদ্রে গিয়ে আরও কালো হয়ে গেছে। দারোয়ান চিন্তা করছে কে, ঢুকতে দেয় নাই। অনেক গেট থেকে আমাকে রিফিউজ করছে। আমি কাউকে চিনি না, কার কাছে অ্যাড্রেস করতে পারি না, কার সাথে দেখা করতে দেবো, ঢুকতে দেয় নাই। তখন আমার চিন্তা করলাম যে আমাকে স্টাডি করতে হবে, নলেজ বাড়াইতে হবে। উইদাউট নলেজ আমি বিজনেস করতে পারবো না। তখন আমি বাইরের সময় দেওয়ার থেকে হামিমবাইয়ের অফিসের সময় দেওয়ার বেশি শুরু করলাম। কাজ কীভাবে হয়, কোনটা কোন জায়গা থেকে প্রোডাকশন হয়, এটাকে কী বলে, এটার ভিতর কী কী ম্যাটেরিয়াল থাকে, এই জানা শুরু করলাম। এবং এই জার্নিটা মানে বেশ লম্বা হতে লাগলো, আমার দিনগুলোও কঠিন হতে লাগলো। ইন দ্য মিন টাইম আমি বিয়েও করলাম এবং আমি শুধুমাত্র আমার ওয়াইফের সঙ্গে ডিসকাস করলাম যে আমি ওই চাকরিটা ছাড়ার আগে আমার ওয়াইফের সঙ্গে ডিসকাস করছিলাম যে দেখো, আমি কিন্তু জব আমাকে ছাড়ছে না, বাট আমি জবটা ছেড়ে দিচ্ছি। তুমি যদি বলো যে হ্যাঁ, যেহেতু জব থাকবে না আমার, তো একটু কষ্ট করতে হবে। আমার ওয়াইফও জব করে, তো আমাকে সাপোর্ট করলো এবং আমরা খুবই ছোট একটা 2 রুমের বাসা নিলাম। 2 রুমের বাসা নিলাম এবং বললো ঠিক আছে, ওকে। আমরা মানুষ 2 জন, 2 রুমের বাসা। কিন্তু বেশি দিন বসে থাকতে হয় না আমাকে। আমি যেহেতু মানে আমি খুব ভালো লার্ন করতে পারি, আমি খুব অল্প সময় শিখে নিলাম। এবং আমাকে হামিম ভাই খুব হাতে কলমে ধরে, মানে আমার যদি ব্যবসা করতে হবে, উদ্যোক্তা হতে হবে, এটার মেন্টর যদি কোথা থেকে থাকে, গুরু যদি থেকে থাকে, সেটা ইকবাল বলা যায় স্যার। অ্যাক্সেসরিজের ব্যবসা করতে হবে, এটা যদি কেউ আমাকে ধরে ধরে শিখে থাকে, সেটার গুরু আমার কাজী নাজমুল হামিম ভাই। আমি কিছু ব্যক্তির প্রতি এতটাই কৃতজ্ঞ, এবং আমি যদি যে কোনো ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করি সেটাও কম হয়ে যাবে। অর্ডার ছিল, এরপরে আমি কিছু বাইং হাউস, কিছু ফ্যাক্টরিতে যাই, আমাকে একটা আইটেমের অর্ডার দেয়, অল্প কোয়ান্টিটি, হয়তো 20,000 10,000, যে কোয়ান্টিটি দিয়ে আমার হয়তো ওই যে সারা মাসে যে খরচটা করি ওটা উঠে যায়। তারপরে আমার একটা টার্নিং পয়েন্ট আসে হচ্ছে যে আমাদের এই ফাউন্ডেশনের রবিউল ভাই একটা ফ্যাক্টরি করেন। ওই ফ্যাক্টরিটা উনি আমাদের সাথে আলোচনা করে ফ্যাক্টরি করবো, এই কাজগুলো করবো। তো হামিম ভাই দুজনের কাজগুলো করতে সহযোগিতা করি। ফ্যাক্টরির কাজ শেষ হয়ে গেলে আমাকে রবিউল ভাই একটা গিফট দিতে চায়। তো দাদা তো সময় দিল, আমি একটা গিফট দিতে চাই হামিম ভাইকে বলে, আমাকে না হামিম ভাইকে বলে। হামিম ভাই বলে যে দাদা তো অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করে, আপনার অ্যাক্সেসরিজের কাজগুলো দেন। তো ঠিক আছে। আমার প্রায় 2 বছরের মতো এই ফাউন্ডেশনে আমার 80% প্লাস সেল ছিল এই ফাউন্ডেশনের মেম্বারের কাছে। দ্যাটস মিন আমাকে কিন্তু এই ফাউন্ডেশন আমাকে ইনভেস্ট দিছে, প্রোডাকশন দিছে, আবার বায়ারও দিছে। এই রবিউল ভাই, হামিম ভাই, সাব্বির, সাইদ ভাই, এমএম হোসেন বা আরও যাদের সাথে আমার ওঠা বসা, এখন আমার কোনো স্কুল কলেজের লাইফের বন্ধুবান্ধব নাই। ইভেন যদি কোনো বড় ভাই থেকে থাকে, সেটা ওই ফাউন্ডেশনের মাধ্যমে পাওয়া, এবং তাদের সঙ্গে খুব বন্ধুর মতো নেশা। আমার 2022-23 সালে আমি প্রতি মাসে 22-23 সালে শুধু 8-10 লক্ষ টাকার অ্যাক্সেসরিজ সেল করতাম শুধু রবিউল ভাইয়ের কাছে।
এবং রবিউলের মাধ্যমে আমি বাইরে অনেক রেফারেন্সে পাইছি, যেমন আমি জেন্টেল পার্ক, রিসম্যান, যদিও আমার নামগুলো বলা ঠিক হচ্ছে কিনা জানি না, তো বাংলাদেশের লিডিং যে ব্র্যান্ডগুলো আছে তাদের সাথে আমি কাজ করার সুযোগ পাইছি। এবং সেটা কিন্তু এই ফাউন্ডেশনের মাধ্যমে। অনেকে চিন্তা করে যে মনে হয় যে এখান থেকে নেওয়ার কিছু নাই। আমার উদ্যোক্তা লাইফ, আমি আসলে কী হতাম সেটা জানি না স্যার, তবে আমি যদি আজকে যা হয়েছি, হয়তো অন্য কিছু হতাম, ভালো হতাম, খারাপ হতাম, সেটা আমার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করতো। কিন্তু আমার সঙ্গ, আমার মেশার সঙ্গ, কলেজ লাইফ হোক আর এখানে এসে হোক। আর আপনার আরেকটা কথা আছে, আপনি যাদের মতো হতে চান তাদের সঙ্গে মিশান। আমি এই মিশাগুলো আমার পরিকল্পিতভাবে হয় নাই, কিন্তু মিশতে মিশতে মিশা হয়ে গেছে। কেউ আমার সঙ্গে হয়তো তারা পরিকল্পনা করে মিশে নেই, তারা তো বিজনেস এস্টাবলিশ, আমার সঙ্গে মিশে তাদের লাভ কী? আমি তো এস্টাবলিশ ছিলাম না, তারা ছিল এস্টাবলিশ। তো এটা হয়তো মনেরও মিল হয়েছে তাদের সঙ্গে। এবং এখন আপনার মাসে সেল কেমন? এখন আমার মান্থলি 15 লাখ প্লাস। ইভেন আমি কিছু এক্সপোর্ট মানে ফরেন ফ্যাক্টরির সাথে কাজ করছি, যাদের সাথে আমার আরও কয়েক জায়গায় কোটেশন করা আছে, যেগুলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আপনার কথা থেকে কয়েকটা জিনিস আমার কাছে খুব, মানে আমি অন্যদের জন্য বলছি, খুব মানে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। একটা হচ্ছে আপনি প্রায় 3-4টা বিজনেসে ফেল করেছি। ফেল করার পরে আপনি মনোবল হারান নাই, আপনি স্বপ্নের পিছনে লেগে ফেলেছিলেন যে আমাকে বড় হইতে হবে। একদম। এবং সেটা আপনার সার্কেলটা তৈরি হওয়াতে এই সুবিধাটা বেশি হয়েছে, ডেফিনেটলি ফাউন্ডেশনের সার্কেলটা। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে এই সার্কেল হয়তো অনেকেই পায় কিন্তু সেটা কাজে লাগাতে পারে না। এবং সার্কেল কাজে লাগানোর জন্য নিজের সততা, নিজের ব্যবহার, নিজের আচরণ, নিজের নিষ্ঠা, এগুলো গুরুত্বপূর্ণ। একদম 100% স্যার। তাইলে পরে মানুষ আরেকজন মানুষের সাথে পজিটিভিটি মিশতে পছন্দ করে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে এই যে ফাউন্ডেশনে এত রিসোর্স পড়ে আছে, আপনি যেটা বললেন যে মানুষগুলোর কথা বললেন, হামিম ভাই, তারপরে আমাদের রবিউল, সাব্বির, এই সবগুলো মানুষ আসলে একজন মানুষ আরেকজন মানুষকে কখন হেল্প করে? সম্পর্ক ভালো থাকলে। সো সম্পর্কের যত্ন করতে হয়, এইটাও খুবই গুরুত্বপূর্ণ। আমি এই জন্য বলি যে এত বড় জিনিস আপনাদেরকে আমি দিয়ে রাখছি, আপনারা সেগুলোকে যত্ন করে ব্যবহার করেন। এবং যত্ন করে ব্যবহার করতে পারলে আপনার সুযোগের কিন্তু মানে কেউ যদি এই ফাউন্ডেশনের যুক্ত থেকে নিজেকে ডেভেলপ করতে না পারে, তাহলে তার আরেকটা স্কিল ডেভেলপ করতে হবে। কিভাবে আমি এই স্কিল মানে সম্পর্কগুলোকে কাজে লাগাতে পারি, এই স্কিলটাকে ডেভেলপ করতে হবে। যদি বলে যে আমি এখানে শুরু থেকে আসে আমি কিছু করতে পারি নাই, বা আমি 2 বছর আসে কিছু করতে পারি নাই, তাহলে তার জন্য আরেকটা স্কিল নিজে থেকে অর্জন করতে হবে, এই মানুষের সাথে সম্পর্ক। সেই স্কিলটাও কিন্তু আমরা শেখাচ্ছি। আপনি যদি চিন্তা করেন যে আপনাকে কমিটমেন্ট থাকতে হবে, আপনাকে ভালো মানুষ হইতে হবে, আপনাকে পজিটিভ মানুষ হইতে হবে, আপনাকে মানুষের সাথে কি লিডার হইতে হবে, একজন ভালো লিডার হইতে হবে, আপনি মানুষের সাথে কীভাবে আপনি কমিউনিকেশন করবেন, সেগুলো কিন্তু আমরা প্রতিটা জিনিস কিন্তু ধরে ধরে শেখানো হচ্ছে। একটা ইন্টারেস্টিং ম্যাটার স্যার, আমি ভেরি রিসেন্ট আমি কিছু অর্ডার বাইরেও প্রোডাকশন করি। আমি যে ফ্যাক্টরিগুলো থেকে কাজ করি, সাথে সাথে আমাকে টাকা দিতে হয় না, বাট তারা আমাকে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে ফোন করার আগে আমি তাদেরকে ফোন করে আমি বিল পাই না, বাট আমার বিল যদি 50,000 টাকা হয়, আমি তাদেরকে ফোন করে বলি তোমার জন্য একটা বিল আছে, এসে নিয়ে যাও। আমি 10,000 পারি, 20,000 পারি দিয়ে দিই, যে জন্য তারা আমাকে অনেক বিশ্বাস করে এবং আমার কাজ গেলে গুরুত্বের সাথে করে দেয়। রবিউলকে আমি একটা কথা বলেছিলাম, রবিউলের কথা বললেন, আমাদের ওয়ান অফ দ্য সাকসেস স্টোরি। রবিউল যখন ব্যবসা শুরু করে তখন আমি ওকে একটা পরামর্শ দিয়েছিলাম যে তুমি কখনো তোমার কাস্টমারকে ঘুরাবা না, মানে সে যদি পণ্য ফেরত দিতে চায় বা টাকা পণ্য নিয়ে টাকা ফেরত চায়, দিয়ে দিও। তাইলে হবে কি, মানে তোমার হ্যাঁ এইটা ঠিক থাকলে স্যার আপনাকে মানে পেছনে তাকাতে হবে না। আমার তো স্যার পুঁজি নাই, মানে আমি যে জব করছি, যেভাবে চলছি, আমি আমার লাইফটাকে সুন্দর করে পার করছি, কিন্তু জমাইতে পারি নাই। কিন্তু আমি যেটা জমাইছি, আমার স্যার ক্যাপিটালের অভাব নাই। আমি এখন স্যার 1-2 কোটি টাকার কাজ করতে পারবো। আমার কনফিডেন্স আছে। আমি আমার প্রোডাকশন করার জন্য 1-2 কোটি টাকার যদি আমাকে কেউ অর্ডার দেয়, এটা আমি একদমই চিন্তা করি না। এটাই ক্যাপিটাল। আমরা এটা বুঝি না। ক্যাপিটালটা হচ্ছে নলেজ,
ক্যাপিটালটা হচ্ছে বিশ্বাস, ক্যাপিটালটা হচ্ছে নেটওয়ার্ক, সম্পর্ক, এগুলোই হচ্ছে ক্যাপিটাল, দক্ষতা, এগুলোই হচ্ছে ক্যাপিটাল। সো আমি ক্যাশ ক্যাপিটাল নাই স্যার। অ্যাবসলিউটলি। আপনার যদি একটু পিছনে ফিরে তাকান, কোনো কাজের জন্য বা মানে ধরেন আপনি যেগুলোতে ফেল করেছেন, একটা বলছিলেন যে প্রোডাক্ট কোয়ালিটি ভালো ছিল না, এরকম যদি খুব স্পেসিফিক আরও বলেন যে কি ভুল ছিল, যে ভুলগুলো আপনি পরবর্তীতে আর করেন নাই। আমি যে ব্যবসাগুলোতে ফেল করছি এবং যে ভুলগুলো হয়েছে ওই ভুলটা আমি সেকেন্ড টাইম করি নাই। যেমন প্রথমবার আমি প্রোডাকশন করবে এটার আমি রিপোর্ট না করার আমি ফেল হলাম, সেকেন্ড টাইম কোয়ালিটির কারণে ফেল হলাম, থার্ড টাইম কোভিডের কারণে ফেল হলাম, আমার পারফরমেন্স ভালো ছিল। তো আমি এবার যখন অ্যাক্সেসরিজের জন্য ডিটারমাইন হলাম যে ব্যবসা করব এটা, তখন আমি এটার সোয়াট অ্যানালাইসিস করলাম যে এটার অ্যাকচুয়ালি কী কী প্রসেসে কাস্টমারের কাছে যায়, অ্যাকচুয়ালি ডেলিভারি হয়, প্রোডাকশান হলো, ইনহাউস এসে কোয়ালিটি চেক হলো, রাস্তায় ডেলিভারি হলো, ফ্যাক্টরিতে পৌঁছালো। এর মাঝখানে অনেকগুলো কাজ আছে। প্রোডাকশানের সময় এক একটা আইটেম এক এক জায়গায় প্রোডাকশান হয় এবং এক একটা প্রোডাকশনের এক এক রকম সিস্টেম। লাইক আমরা যে অ্যাক্সেসরিজগুলো ফ্যাক্টরিতে দেই, এটার ভিতর একটা শার্টে বা একটা প্যান্টে বা অন্য যে জ্যাকেটগুলোতে থাকে কাপড়ের বাইরে যা আছে সবই সুতা, মানে অ্যাক্সেসরিজ। কাপড়ের বাইরে যেটা আছে সবই অ্যাক্সেসরিজটা খুবই সামান্য একটা পার্ট একটা গার্মেন্টসের, কিন্তু এটা খুবই ভ্যালুয়েবল একটা পার্ট। এই অ্যাক্সেসরিজ ছাড়া গার্মেন্টসটা শেষ হচ্ছে না। তো হ্যাং ট্যাগ, কেয়ার লেভেল, ওভেন লেভেল, পার্টন, জিপার, পলিপ, কার্টুন স্টিকার বা অন্যান্য যে জিনিসগুলোই লাগে, এটার এক একটা প্রোডাকশন এক এক জায়গায় হতে আমাকে প্রত্যেকটা জায়গাতে গিয়ে আমাকে কাজ করতে হয়। আমি যদি কয়েকদিনের আগের একটা উদাহরণ বলি, আমাকে একজন একটা কিছু আইটেম দিয়ে কোটেশন করতে বললো। তো আমি আইটেমগুলো একটু নতুন দেখলাম। তো আমি নতুন দেখার পরে এই আইটেমগুলো যেখানে প্রোডাকশন হয় আমি সারাদিন ঘুরলাম। ওখানে ঘুরে আমি বিকেলে হাইম্বর অফিসে গেলাম যে ভাই যে আমি করছি এটা। বলে যে আপনার এত ঘোরা লাগছে, আপনি তো আমার অফিসে দিলে হয়ে যেত। তাহলে আমি ইচ্ছে করে ঘুরছি এটা জানার জন্য যে এটা কোথায় হয়, কীভাবে হয়। যে জন্য আমি যে ভুলটা আগে হয়েছে আমি সেই ভুলটা সেকেন্ড টাইম করি নাই, এখন থরলি আগে প্ল্যান করে গেছি। এবার আমার দ্বারা যদি নতুন ভুল হয় সেটা আমার নলেজের বাইরে গিয়ে হবে। যদি পিছনে ফিরে থাকেন আপনারা, ইউ হ্যাভ লং ওয়ে টু গো, এখনও অনেক কিছু, তারপরে এরকম হয় না মানুষের লাইফে, এরকম কোনো রিগ্রেট আপনার লাইফে আছে যে এটা না করলেও পারতাম, বা মানে এইখানে আমার বোধহয় এরকম রিয়াকশন দরকার ছিল না, এরকম কোনো রিগ্রেট আছে? এরকম আছে তো অবশ্যই। আমার মনে হয় যে আমি যদি যখন পড়াশুনো করেছি কলেজ লাইফে প্রচুর টাইম নষ্ট করছি, যে টাইমটা আসলে আমার নষ্ট না করলে আজকে হয়তো আরও ভালো কিছু হতে পারতো। তবে এখন আরেকটা জিনিস চিন্তা করি যে সৃষ্টিকর্তা মনে হয় সব কিছুর জন্য একটা সুন্দর পরিকল্পনা করে রাখছে। আমি যদি টাইমটা নষ্ট না করে অন্য কিছু করতাম তাহলে এই ফাউন্ডেশনটা পেতাম না। আমার কাছে কেন যদি মনে হয় আমি একটা বেটার লাইফ লিড করতেছি এখন। আমি হয়তো কারণ স্যাটিসফ্যাকশনের একটা বিষয় থাকে যে আমি আমার কাজটার প্রতি স্যাটিসফাই কিনা। আরেকটা মেটার্স একটা বলি স্যার, আমি যখন চাকরি করে প্রথম আমার উদ্যোগটাতে আমি বাড়িতে গিয়ে যখন মোটরসাইকেল নিয়ে গিয়ে সব বাজারে ঘুরে বাড়ি আসতাম, তখন আমার মা বলতো যে তুই এই ব্যাগ বিক্রি করে বেড়াবি তুই বাজারে। কারণ আমি তো তখন আমার বাবা মা অফিসে আসছে, দেখছে আমার জন্য আলাদা রুম ছিল, ওখানে কাজের পরিবেশ দেখছে, হয়তো ভালো লাগছে তাদের। আমি যে এবার বাজারে ব্যাগের অর্ডার নিচ্ছি এটা তাদের ভালো লাগে নাই। আমাকে বলে তুই এই কাজ করবি, তুই মাস্টার্স শেষ করে। তারপর আমি বলছি না, আমাকে কাজের জন্য আমি যে কোনো কাজ করতে পারি স্যার, আমি যে কোনো কাজ করতে পারি যদি সেখানে শেখার থাকে। আমি যে কোনো কাজ করার মানসিকতা আমার আছে। যে জন্য আমার মনে হয়েছে যে না, আমাকে আমার যে লাইফের যে ভুলগুলো ছিল সেটাকে এই যে আমার যে নতুন একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে এটাই মনে হয় আমাকে ওটাকে রিকভার করে দিচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি ব্যক্তিগতভাবে মানে আমার লাইফে এত বছরের লাইফে আমি যেটা খুব মেনটেন করি এবং আমি আমার শেষ দিন পর্যন্ত মেনটেন করবো, সেটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করা। মানে আমি আমার জীবনে বড় হওয়ার ক্ষেত্রে যে মানুষগুলোর অবদান, আমার বাবা মার তো কৃতজ্ঞতা শেষ নেই, আমার বড় চাচা,
আমার ডাক্তার ভাই যার বাসায় থেকে আমি লেখাপড়া করেছি, এরকম আরও অনেক মানে শত মানুষ আছে। আমার ক্ষেত্রে আমার প্রত্যেকটা রিলেটিভ। এইটা একটা মানুষকে বিনয়ী করে, একটা মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে, একটা মানুষ দোয়া দেয়। এটা আসলে দোয়া খুব গুরুত্বপূর্ণ। তো আপনি সেইগুলো আজকে আপনার কথাবার্তার মধ্যে বেরিয়ে এসছে। ফাইনালি যেটা জানতে চাই, প্রতুল নিজেকে কোথায় দেখতে চায় 10 বছর পরে? 10 বছর পরে ডেফিনেটলি নিজেকে আজকের থেকে আরও ভালো জায়গায় দেখতে চাই। পাশাপাশি আমার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে এই ফাউন্ডেশনে থেকে আর মানুষের জন্য কাজ না করলে ভালো লাগে না এখন, সেটা যাই হোক। আমার যদি কেউ বলে যে আমাকে একটু মেসেজটা একটু ফরওয়ার্ড করে দেন, হয়তো পারে না, এটা আমার মনে হয় যে এটা আমার জন্য আমি হয়তো এই কাজটা আমি ওনার জন্য করলাম, আমি হয়তো এই কাজটা আমাকে দ্বারা করানো হয়েছে। তো আমি যদি 10 বছর পরে নিজেকে আরও ভালো জায়গায় দেখতে, সেই জায়গাটা হলো যে আমার জন্য আমার গ্রামের মানুষগুলো যেন বলতে পারে, আমার সমাজের মানুষগুলো যেন বলে যে না, ওই ছেলেটা আমার গ্রামের, ও আমার কিছু হয়, ভালো কিছু করছে। আরেকটা ইন্টারেস্টিং ম্যাটার স্যার, আমি 2007 সালে আমার রেজাল্টের পরে আমি ডিসিশন নেই খুলনা চলে যাব, গ্রামে পড়াশোনা করলাম। আমার গ্রামে একটা কলেজ ছিল, আমার গ্রামের যারা মুরব্বী সবাই আসলো আমার বাড়িতে, ছেলেকে এখানে দিতে হবে। আমার তখন ওই সময়ে 2007 সালে ওই স্কুলে আমার সিজিপিএ ছিল সবথেকে বেশি, 4.3 ছিল, ওইটাই ছিল সবথেকে বেশি। তো আমার গ্রামে লোকজন, বয়স্ক মুরব্বী যারা আর কি, গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি, সবাই চাইলো যে আমার ছেলেকে আমার বাবার কাছে এসে বললো আপনার ছেলেকে কলেজে দিতেই হবে। আমি খুব জেদ করে খুলনা চলে যাই আমার ফুফুর বাসায়, পিসির বাসায় গিয়ে আমি বলি যে আমি তোমার বাসায় থাকবো, আমাকে 2 বছর রাখতে হবে পড়াশোনা করানোর জন্য। এবং আমি কলেজের ফর্মও তুলে নেই, ভর্তিও হয়ে যাই। তবুও গ্রামের লোকজন, কলেজের লোকজন আমার বাড়িতে আসে, বলে ছেলে তো শহরে গিয়ে শুধু সিনেমাই দেখবে, আমাদের গ্রামে আর নাই কি সিনেমা হল ছাড়া। তো এখন তারা, আমি আমার লাইফে কোনো খারাপ সঙ্গ, খারাপ কাজ কিছুই করে নাই, যেটা এখন তাদের একটা মানে তাদের কথাটা সত্য হওয়ার মতো এমন কিছু আমার দ্বারা হয় নাই। তো আমি আরও কিছু করতে চাই, সেটা হচ্ছে যে আমি যদি 10 বছর পর আমাকে আরও ভালো অবস্থানে নিতে পারি, চেষ্টা থাকবে তো আমি যেন গ্রামের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য আরও কিছু করতে পারি, এটাই আমার চাওয়া থাকবে। অ্যাবসলিউটলি। একা বড় হওয়ার মধ্যে কোনো সুখ নাই, সফলতা নাই, সেটাই সবসময় আমরা বলি। এনিথিং ইউ ক্যান সে, যেটা আপনি বলতে চান এই লাইভের মাধ্যমে, বা যেটা আপনি কখনো বলেন নাই সেরকম কথা বলতে পারেন। লাস্ট আমি আমার বাবা মার কাছে ক্ষমা চাই তাদের স্বপ্ন পূরণ করতে না পারার জন্য। পাশাপাশি আমি এটা কমিটেড হতে চাই আমার স্বপ্নে তাদেরকে যেন বাঁচিয়ে রাখতে পারি দীর্ঘদিন। আমার ওয়াইফ, আমার সন্তান, তারা প্রত্যেকেই যেন আমার স্বপ্নে বেঁচে থাকে। আর একটা জিনিস এই ফাউন্ডেশনের সদস্যদের বলতে চাই, কমিটমেন্ট, বিশ্বাস, সততা, একজন ভালো মানুষ হতে চাই। আমি একজন ভালো মানুষ, এটা যদি বলতে পারি এবং এটা যদি অ্যাপ্লাই করতে পারি, বিজনেস করার জন্য না বাইরের অভাব হবে না সেলারের অভাব হবে, শুধু লেগে থাকতে হবে। আরও বিশাল হন। আমি তো সবসময় দয়া করি আপনারা প্রত্যেকে আমাকে ছাড়িয়ে যান, তবে আমার ভালো লাগবে, আমার দেখতে ভালো লাগবে, আমার শুনতে ভালো লাগবে এবং আমি তৃপ্তি পাবো। ভালো থাকবেন সবাই। জি স্যার, আপনার দোয়া করবেন। শুনলেন দুজনের গল্প। আমি গল্পের শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের মধ্যে একটা ভাবনা তৈরি করতে চাই আজকে, এবং প্রত্যেকটা গল্পের মধ্যেই সেই ভাবনাগুলো থাকে। আমি নিশ্চিতভাবে বলতে পারি আজকে গল্প থেকে আপনারা অনেক রকমের ভাবনা পেয়েছেন, অনেক বাক পেয়েছেন, অনেক নতুন চিন্তা পেয়েছেন, এবং কিভাবে একটা কাজের পিছনে লেগে থাকতে হয়। অপমান হবে, হতাশা হবে, পড়ে যাওয়া হবে, হেরে যাওয়া হবে, অসফলতা আসবে, কিন্তু স্বপ্নেরটা যদি আপনার ঠিক থাকে, টার্গেটটা যদি ঠিক থাকে এবং আপনি যদি হাল না ছাড়েন, আপনি এগিয়ে যাবেনই। তবে একটা জিনিস কখনোই ভুল করবেন না, আমি যেটা শুরুতেই বলেছি সেটা হচ্ছে, আমরা বলি যে আপনি একজন পজিটিভ মানুষ হবেন, একজন দক্ষ মানুষ হবেন, একজন ভালো মানুষ হবেন। ভালো মানুষ হইতে কিন্তু আসলে অনেক কিছু লাগে না। আমি আপনাদের কাউকে ফেরেশতা হইতে বলতেছি না। আমারও নিজের অনেক ভুল আছে, আমি নিজে এটা বুঝি। আমার অনেক ভুল আছে, আমার অনেক আবেগ আছে, আমার অনেক রকমের চিন্তা ভাবনার মধ্যেও আমার ভুল থাকতে পারে, কিন্তু
আমি বিশ্বাস করি, আমি খুব দায়িত্ব নিয়ে যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে আমার জীবনে কোনোদিন কাউকে ঠকাই নাই, কারো হক নষ্ট করি নাই, কারো ক্ষতি করি নাই, পারলে মানুষের উপকার করেছি, এইটুকু। এবং আমি লোভী না। এইটুকু জিনিস যদি আপনি নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন, আপনি একজন ভালো মানুষ। কারণ একা বড় হইলে তো লাভ হবে না। আপনি খুব ভালো মানুষ কিন্তু শুধু নিজেকে নিয়ে চিন্তা করেন, তাহলে আমি মনে করি যে আপনি আসলে পরিপূর্ণ ভালো মানুষ না। কারণ আপনি বড় হলেও আশেপাশে মানুষদের প্রতি, গ্রামের প্রতি, সমাজের প্রতি, বাবা মার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি আপনার কমিটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। সো এরকম নতুন নতুন গল্প নিয়ে আবারও আগামী পর্বে দেখা হবে। আবারও আমি আপনাদেরকে যে প্রশ্নটা রেখে শেষ করতে চাই সেটা হচ্ছে, ওনারা যদি পারেন আপনি কেন পারবেন না? এই প্রশ্নটা নিজের মধ্যে তৈরি করেন। অনেক ধন্যবাদ।